ওয়েলকাম স্টুডেন্টস অফ ক্লাস 8। আজকের আমরা সেকেন্ড সামেটিভ অ্যাসেসমেন্টের প্রথম ক্লাস নিচ্ছি অনলাইনের মারফত। ফার্স্ট সামেটিভ অ্যাসেসমেন্টের সিলেবাস আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি। আমরা আজকে প্রথম ক্লাসটা নেব ইংলিশের, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তোমাদেরকে বই খোলার জন্য অনুরোধ করছি। ক্লাস 8-এর পাঠ্য বই ব্লসমস খোলো এবং পেজ নাম্বার 31 খুলবে। আমরা চেষ্টা করব অনলাইনের মারফত ক্লাস নেওয়ার, এবং তোমাদের কোনো জিজ্ঞাস্য থাকলে তোমরা আমায় ডাইরেক্ট ফোন করতে পারো। দেখো, গ্রেট এস্কেপের প্রথম পেজেই দেওয়া আছে লেখকের সম্পর্কে। লেখকের নাম কি দেওয়া আছে? সুগত বোস। আশা করি তোমরা সবাই পেজটা খুলেছ। Sugata Bose is a historian, author and Gardiner, professor of Oceanic History and Affairs at Harvard University. ওনার সম্পর্কে একটু বলছি, যেটা তোমাদের বইতে দেওয়া আছে। উনি হলেন অধ্যাপক পেশায়। Born to eminent freedom fighter Dr. Shishir Kumar Bose and Mrs. Krishna Bose. He is the grand nephew of Netaji Subhash Chandra Bose and the grandson of Sharat Chandra Bose. তাহলে উনি নেতাজি সুভাষচন্দ্র বোসের গ্র্যান্ড নেফিউ ছিলেন, মানে সম্পর্কে ভাইপো। তার বাবার নাম ছিল ডক্টর শিশির কুমার বোস এবং মায়ের নাম ছিল মিসেস কৃষ্ণা বোস। ডক্টর শিশির কুমার বোস একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আর নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্পর্কে বলার প্রয়োজন নেই, তোমরা আশা করি সবাই জানো। যাই হোক, in 2011 Bose published His Majesty's Opponent. The present text is an excerpt from this book. তিনি একটা বই লেখেন, His Majesty's Opponent, এবং সেইখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্পর্কে সেই বইটি, এবং তারই একটা অংশ নিয়ে আজকের এই গল্পটি হয়েছে, দ্য গ্রেট এস্কেপ। গ্রেট এস্কেপ শুরু করার আগে দেখো, বইতেই দেওয়া আছে দুটো প্রশ্ন। হোয়াট কোয়ালিটিস ডু ইউ থিঙ্ক ইউ শুড পজেস ইন অর্ডার টু বি আ লিডার? যে লিডার হতে গেলে, মানে নেতা হতে গেলে বা কোনো দলনেতা হতে গেলে, দলপতি হতে গেলে কি কি কোয়ালিটি দরকার? প্রথম কোয়ালিটি যেটা দরকার সেটা হলো ইচ্ছাশক্তি, মনের জোর। হেরে গিয়েও জেতার ইচ্ছে রাখা, সমস্ত বাধা প্রতিকূলতা, এনি কাইন্ড অফ অবস্টেকলস, সেগুলোকে ওভারকাম করে তার টার্গেটটাকে অ্যাচিভ করা। সেকেন্ড প্রশ্ন বলেছে, ইফ ইউ হ্যাড বিন বর্ন বিফোর ইন্ডিপেন্ডেন্স, হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ কুড হ্যাভ ডান ফর ইউর কান্ট্রি? যদি তুমি স্বাধীনতা পূর্বে জন্মাতে, তাহলে তুমি দেশের জন্য কি করতে? প্রথমেই যে জিনিসটা দরকার, বা আমি বলতে পারি, যদি আমাকে তুমি এই প্রশ্ন করো যে স্বাধীনতা পূর্বে জন্মালে আগে আমার প্রথম চ্যালেঞ্জ হবে পড়াশোনা করা, কারণ তখন পড়াশোনাটা হচ্ছে সব থেকে বড় হাতিয়ার। তোমাকে শিক্ষিত হতে হবে, পড়াশোনা করে দেশের জন্য নিজেকে কাজে লাগাতে হবে, দেশের স্বাধীনতার জন্য। কারণ তখন আমাদের দেশ পরাধীন, তাই দেশের স্বাধীনতার জন্য নিজেকে কাজে লাগাতে হবে, এবং তার জন্য শিক্ষার প্রচণ্ড প্রয়োজন। এইবারে তৃতীয় অংশটায় আসছি, লেটস রিড। এখানে দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্পর্কে দেওয়া আছে, নেতাজির সম্পর্কে দেওয়া আছে, এটা তোমরা সবাই জানো, তাও আমি পড়ছি। নেতাজি সুভাষচন্দ্র বোস born 23rd January 1897। 23শে জানুয়ারি আমরা প্রতি বছর স্কুলেও সেলিব্রেট করি, পতাকা উত্তোলন করে নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবিতে আমরা মাল্যদান করি, তার সম্পর্কে বিভিন্ন বক্তৃতা রাখি, তার সম্পর্কে বলি, তোমরা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করো। He was one of the most famous Indian nationalist leader who fought for India's independence from British rule. সুভাষচন্দ্র সম্পর্কে যদি কোনো এসে লিখতে দেয় বা প্যারাগ্রাফ লিখতে হয়, তোমরা কিন্তু এই জিনিসটা অনায়াসে
মুখস্থ করে নিয়ে বা বুঝে নিয়ে লিখতে পারে। তিনি একজন কি ছিল, ন্যাশনালিস্টিক বা ন্যাশনালিস্ট লিডার, ন্যাশনালিস্ট মানে জাতীয়তাবাদী নেতা ছিল, হু ফট ফর ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিয়ার স্বাধীনতার জন্য, ভারতের স্বাধীনতার জন্য ব্রিটিশদের থেকে তিনি লড়েছিলেন। To this purpose, he founded the Indian National Army, which included women regiment too. সব থেকে বড় কথা, যেটা আগে কোনো রকম কেউ স্বাধীনতা সংগ্রামী যেটা করেনি, কিন্তু প্রথম ভারতীয় আর্মি মানে আজাদ হিন্দ ফৌজ সে গঠন করে, ভারতের জাতীয় আর্মি বা সৈন্যদল গঠন করে, এবং তার মধ্যে একটা উইমেন রেজিমেন্ট ছিল, এবং তিনি নারী শক্তির খুব গুরুত্ব দিত, এবং তার জন্য উইমেন রেজিমেন্ট তখনকার দিনে মহিলা সৈন্যদলও গঠন করেছিলেন। In 1941, the British government put Subhas under house arrest. 1941-এ ব্রিটিশ গভর্নমেন্ট তাকে গৃহবন্দী করে। কেন গৃহবন্দী করেছিল? তার কারণ হচ্ছে তিনি খুব জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিল। তিনি ব্রিটিশদের কাছে, ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে নেতাজি সুভাষচন্দ্র বোস এতটাই জনপ্রিয় একজন নেতা যে তিনি একটা রাজনৈতিক পরিবর্তন এনে ফেলতে পারে, তাই তাকে গৃহবন্দী করে রেখেছিল। দ্য ফলোয়িং ন্যারেটিভ ডেসক্রাইবস দ্য এক্সাইটিং অ্যান্ড কারেজিয়াস এসকেপ অফ সুভাষ বোস ফ্রম দ্য ক্লাচেস অফ ব্রিটিশ। কীভাবে সে গৃহবন্দী দশা থেকে পালিয়ে যায় সেটাই এই গল্পে বলা হয়েছে। এবং হি কন্টিনিউজ হিজ স্ট্রাগল ফর ইন্ডিয়াস ফ্রিডম। পালিয়ে যাওয়ার পরে যে পালিয়ে গেছে সেটা নয়, মানে পালিয়ে যাওয়ার পরেও সে কীভাবে তার ভারতের স্বাধীনতার যে লড়াই সে শুরু করেছিল সেটা কীভাবে সে চালিয়ে যায়। এবং এই পালিয়ে যাওয়ার পরেই কিন্তু জাপানে সাহায্য নিয়ে সে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন। এবার আমরা মূল গল্পে আসছি। মূল গল্পের কেন্দ্রীয় চরিত্র তো অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বোস এবং এর সাথে ওনার ভাইপো শিশিরেরও আমরা কথা শুনব। গল্পে আসছি, নেতাজি সুভাষচন্দ্র বোস গৃহবন্দী অবস্থায় ঘরে আছেন। তিনি অভিনয় করছেন যে তিনি অসুস্থ, এবং তিনি যে অভিনয় করছে সেইটা বাড়ির কেউ জানে না। তিনি সন্ন্যাস গ্রহণ করবেন, লম্বা দাড়ি রেখেছে, খাওয়া দাওয়া সীমিত, এবং একাই ঘরে থাকে, ধ্যান করে, বই পড়ে, এবং শরীরটা একটু দুর্বল। কেন করেছিলেন? যাতে ব্রিটিশ পুলিশরা ধরে নেয় যে তিনি আর স্বাধীনতা সংগ্রামে যুক্ত নয়, তিনি এখন সন্ন্যাস গ্রহণ করেন। Looking pale and thin, with a bushy half-grown beard, Subhash was reclining on his pillows when Shishir, his nephew, entered Subhash's bedroom that December afternoon. Subhash made him sit to his right on the bed. Looking intensely at Shishir, he said, "Can you do some work for me?" Shishir nodded. শিশির এসেছে সুভাষচন্দ্র বোস তার কাকার সাথে দেখা করতে। সুভাষ একগাল দাড়ি, খুব অসুস্থ, বিছানায় হেলান দিয়ে বসে আছে। সময়টা কি ডিসেম্বর, দুপুরবেলা, শীতকালে দুপুরবেলা। শিশিরের দিকে অনেকক্ষণ তাকিয়ে বলল, তুমি আমার জন্য একটা কাজ করতে পারবে শিশির? শিশির নডেড। শিশির কি করলো? হ্যাঁ বলল, মানে মাথা নেড়ে হ্যাঁ বলল, সম্মতি দিল, হ্যাঁ করতে পারে। এরপরে কি? The task, as it turned out, was to help plan and carry out Subhash's escape from India. Shishir would have to drive his uncle in the dead of the night to a railway station far away from Calcutta. তখন কলকাতাকে ক্যালকাটা বলতো। কাজটা কি, টাস্কটা কি? সেটা হচ্ছে একটা পরিকল্পনা, একটা প্ল্যান করা। সেই প্ল্যানটাকে কার্যকারী, মানে সেই প্ল্যানটাকে এক্সিকিউট করতে হবে
কে করবে সেটা? শিশির করবে। কি কাজ? যে সুভাষচন্দ্র বোসকে তার বাড়ি থেকে গাড়ি করে নিয়ে চলে যেতে হবে, মাঝরাত্রে পালিয়ে যাবে বাড়ি থেকে, এবং দূরে কলকাতা থেকে বহু দূরে একটা স্টেশনে নিয়ে যাবে। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্সের ফটোটা আমি তোমাদের দেখাচ্ছি। এই ফটোটা দেখো, এটা এলগিন রোডে ওনার বাড়ি। এই বাড়িতেই উনি বন্দিদশায় ছিলেন, এটাই ওনার বাসগৃহ, এবং এখান থেকেই পালিয়ে গেছে। আর এই হলো সেই গাড়ি, এটা আসল ছবি, দেখো এই যে আসল ছবিটা। From his uncle's residence at Elgin Road, Shishir walked back that night to his own house at 1 Woodburn Park in a state of wonder and subdued excitement. শিশিরকে এই পরিকল্পনা বলেছিল, কাউকে কিন্তু বলেন, এবং শিশিরকেও বলে দিয়েছিল কাউকে তুমি বলো না। তাই শিশির সেদিনকে সেই পরিকল্পনা শুনে একা একা তার বাড়ি উডবার্ন পার্কে, উডবার্ন পার্ক তার বাড়ির অ্যাড্রেস দিয়েছে, ঠিকানা, সেখানে সে চলে আসে। তার মনে একটা অদ্ভুত উত্তেজনা, কারণ বুঝতেই পারছো নেতাজি সুভাষচন্দ্র বোস তাকে একটা দায়িত্ব দিয়েছে, বড় মাপের মানুষ, একটা বিশাল পরিকল্পনা, উত্তেজনা তো থাকবেই। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষ's হাউস। সুভাষচন্দ্র বোসের বাড়ির আশেপাশে পুলিশ পিকেটিং করা আছে, পুলিশরা ক্যাম্প করে আছে। Though it was normal for nephew to visit an ailing uncle, যদিও এটা খুব সাধারণ, একজন অসুস্থ কাকাকে দেখতে একজন ভাইপো যেতেই পারে, সুভাষ had an additional excuse for meeting his nephew। আর একটা মানে শিশির যাচ্ছে তার একটা কারণও নেতাজি বানিয়ে ফেলেছিল। যে কি কারণ? শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও। শিশির কি করতো? রেডিও অপারেট করতে পারতো। তখনকার দিনে ট্রানজিস্টার অন্য রকমের ছিল, সেখানে টিউন করে করে তোমাকে কোন মেগাহার্টজে সেই কাঁটাটা অ্যাডজাস্ট করে করে নিয়ে গিয়ে রেডিও স্টেশনটাকে ধরতে হতো, সেটা খুব ভালো পারতো শিশির। এখনকার দিনের মতো FM রেডিও নয়। হি হেল্প সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট। বিদেশি যে চ্যানেলগুলো আছে, মানে রেডিও স্টেশন যেগুলো, চ্যানেল নয়, রেডিও স্টেশন যে সম্প্রচার করে, সেই স্টেশনগুলো সে ধরতে পারত। যাই হোক, এটাই ছিল তার এক্সকিউজ বা একটা কারণ দেখিয়েছিল যে শিশির আসার কারণ কি, পুলিশ যদি জিজ্ঞাসা করে সেটা সে বলতে পারে। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এসকেপ। সুভাষ আর শিশিরের মধ্যে অনেকবার বসে অনেক রকম পালানোর কথাবার্তা চালায়। ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন। শেষমেশ তারা সিদ্ধান্ত নেয় যে খুব স্বাভাবিক নিয়মে গাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে থ্রু দ্য মেন গেট, একদম মূল ফটক থেকে। ছবিতে দেখো যে বাড়ির ছবিটা যেটা দিয়েছে সেখানে মূল ফটকের ছবি দেওয়া আছে। শিশির ওন্ড আ জার্মান কার কল্ড ওয়ান্ডারার। তার একটা জার্মান গাড়ি ছিল, গাড়িটার নাম ওয়ান্ডারার, হুইচ হি অ্যান্ড সুভাষ চোজ ফর দেয়ার জার্নি। এবং সেই গাড়িটাই তারা পছন্দ করেছিল, বা মানে সেটাই তারা সিদ্ধান্ত নিল যে সেই গাড়িটা করেই তারা যাবে। এইখানেই প্রথম অধ্যায়টা, গল্পের প্রথম অধ্যায়টা আমরা শেষ করছি। দেখো এখানে মানে দেওয়া আছে। প্রথম পাতার কিছু শব্দ যেগুলো গোলাপি রঙের আছে, শব্দগুলো রিক্লাইনিং মানে হেলান দেওয়া। তারপরে দেখো সাবডিউড মানে একটা মনের মধ্যে চাপা যে উত্তেজনা, মানে যেটা তুমি এক্সপ্রেস করছো না, মনের ভেতরে যেটা আসছে চুপিসারে। এলিং মানে কি? এলিং মানে হলো অসুস্থ। অ্যাডিশনাল মানে এক্সট্রা, তার সাথে, হ্যাঁ, অ্যাডিশনাল এক্সকিউজ। কাকা ভাইপোর সাথে কাকা, মানে কাকার সাথে ভাইপো দেখা করতে পারে, এছাড়াও আর একটা কারণ, এছাড়াও তাকে অ্যাডিশনাল। অপারেটিং মানেটা কি? অপারেটিং মানে তোমাকে রেগুলেট করা, সেটাকে কী করে চালনা করতে হবে বা চালাতে হবে সেই করার যে প্রসিডিওরটা, সেই নিয়মটা অপারেটিং। তারপরে কি যে ব্রডকাস্ট। ব্রডকাস্ট মানে কি? সম্প্রচার, রেডিও মারফত যে সম্প্রচার করা হতো। আর ফ্যাশন মানেটা কি? একদম সাধারণ, মানে ফ্যাশন মানে যে কথাটা বলতে আমরা এখন বুঝি জামা কাপড়ের হাল ফিলে ফ্যাশন, সেটা নয়। এখানে ফ্যাশন বলতে বোঝাতে চাইছে যে একটা পথ, কী পথে বেরোবে বা কীভাবে বেরোবে, সেটা হলো মূল দরজা দিয়ে স্বাভাবিকভাবে খুব সাধারণভাবে গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। এছাড়াও বইতে
অর্থগুলো দেওয়া ছাড়াও আমি কিছু কিছু অর্থ এখানে তোমাদের দেখাবো, সেগুলো তোমরা টুকে নেবে। হ্যাঁ, আমি কিছুক্ষণ যে তোমাদের দেখতে পাবে আমি দেখাবো, সেটা তুমি ভালো করে টুকে নেবে। হ্যাঁ, পজ করে টুকে নেবে। ঠিক আছে, এই অবধিই থাক, আবার পরের দিন আমরা পরের অংশটা করব। ধন্যবাদ, ভালো থেকো।